দেখতে শুনতে পাচ্ছ? ওকে। তোমাদের একটা ইম্পর্টেন্ট জাজমেন্ট একটু দেখতে হবে। এখন বুঝতেই পারছো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশ ভালো প্রশ্ন পরীক্ষায় আসছে, এবং এই কারণে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে যে সমস্ত ইন্ডিয়ান কনস্টিটিউশন শুধু নয়, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ফরেন পলিসি, গ্লোবাল পলিটিক্স, পার্টি সিস্টেম, ফেডারেলিজম, গভর্নর, প্রেসিডেন্ট, জুডিশিয়ারি, ইলেকশন কমিশন এবং অন্যান্য আরো অনেক কিছু বিষয় যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে, পড়তে হয় আমাদের। সেখানে যে সমস্ত চেঞ্জ গুলো আসছে, যে সমস্ত নতুন নতুন রিফর্মস আসছে, সেগুলো সম্পর্কে আমাদেরকে আপডেট থাকতে হচ্ছে। কেন? কারণ বুঝতেই পারছো যে কারেন্ট অ্যাফেয়ার্সে এই নতুন টপিক গুলো থেকে প্রশ্ন করার সংখ্যাটা বাড়ছে, এবং চাকরির ইন্টারভিউ দিতে গেলেও তোমাদেরকে মানে আপডেট বিষয়গুলো তো জানতে চাইবেই, কারণ তুমি ট্র্যাডিশনাল জিনিসগুলো জেনে এসেছো, পুরোনো জিনিসগুলো জেনে এসেছো, সেগুলো এনাফ হবে না। কন্টেম্পোরারি যে কারেন্ট ইভেন্টস গুলো সেগুলো তোমাকে জেনে আসতে হবে। অ্যান্ড ইন দিস কনটেক্সট বেসিক্যালি বলা যেতে পারে যে আহ, এখানে একটা নতুন ডেভেলপমেন্টস হয়েছে। সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট এসেছে বেশ কিছুদিন আগে, সম্ভবত 11 তারিখ নাগাদ সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট এসেছে, এবং সেই জাজমেন্টটি ছিল ওবিসি ক্রিমি লেয়ার ক্রাইটেরিয়াকে কেন্দ্র করে। ওবিসি ক্রিমি লেয়ার ক্রাইটেরিয়া, তোমরা জানো যে ওবিসি ক্রিমি লেয়ার ক্রাইটেরিয়ার মধ্যে আমরা জেনারেলি জানি যে 8 লাখ টাকা ইনকাম রাখা হয়েছে, এবং 8 লাখ টাকার ইনকামই মোটামুটি রাখা হয়েছে, তোমরা এটা জানো। কিন্তু এটা নিয়ে একটা দীর্ঘদিনের ডিবেট চলছে, এবং তোমরা যদি এই 11 তারিখের জাজমেন্টের আগেও যদি একটুখানি তোমরা কারেন্ট ইভেন্টস গুলোর দিকে চোখ রেখেছো, বা একটু যদি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যে সমস্ত ডিবেটস গুলো বা বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মস গুলিতে যে সমস্ত ডিবেটস গুলো, ডিসকাশনস গুলোতে, ডায়লগ গুলিতে, সেমিনার, সিম্পোজিয়াম যেগুলো হচ্ছে, সেগুলোর দিকে যদি একটু নজর রেখেছো, দেন তোমরা যে জানবে তোমরা জানবে এটা, যে আমাদের সুপ্রিম কোর্টের যিনি প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন, ডিওয়াই চন্দ্রচূড়, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি এখন প্রাক্তন, এবং শশী থারুর যিনি বিখ্যাত একজন নাম করা লেখক, তিনি মন্ত্রী ছিলেন, তিনি এমপি কংগ্রেসের। তোমরা জানো যে এদের মধ্যে বেশ কিছুদিন আগে মানে জাস্ট বেশ কিছুদিন, অল্প কিছুদিন আগেই 11 তারিখে এই জাজমেন্টে এসেছে, এবং পসিবলি তাদের মধ্যে একটা ডিবেটস হয়েছে, শশী থারুর এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তোমরা এটি ইউটিউবে গেলে তোমরা এই লেকচারটি পেয়ে যাবে, তাদের এই ডিবেটটি পেয়ে যাবে পুরোটাই। তো সেখানে তোমরা এই ডিবেটটা দেখতে পারো এবং সেটা বোঝার চেষ্টা করতে পারো যে ঠিক কি নিয়ে তারা ডিবেট করছে। তো যেহেতু আমি ডিবেটটা দেখেছি, কিছুদিন আগেই হয়েছে, আমি তাই তোমাদের বলতে পারবো মেন মেন থিমটা, মেন আর্গুমেন্টটা। এবং তার কিছুদিন বাদেই 11 তারিখ নাগাদ তোমরা দেখবে সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট পাস করছে এই ওবিসি ক্রিমি লেয়ার ক্রাইটেরিয়াকে বেস করে। তো সেই ডিবেটটা এই কনটেক্সটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে শশী থারুর আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতির মধ্যে যে ডিবেট হচ্ছে, সেই ডিবেটের কনটেক্সটেই বলা যেতে পারে যে প্রধান বিচারপতি যে আর্গুমেন্ট গুলো তুলে ধরেছিলেন, প্রাক্তন বিচারপতি যে আর্গুমেন্ট গুলো তুলে ধরেছিলেন, সেই আর্গুমেন্টকে বেস করেই দেখা যাবে যে অল্প কিছুদিনের মধ্যেই সুপ্রিম কোর্ট আর একটা জাজমেন্ট দিচ্ছে ওবিসি, মানে একটা জাজমেন্ট দিচ্ছে ওবিসি কে কেন্দ্র করে, এবং মোটামুটি ভাবে তারই বক্তব্যগুলো কিন্তু তার একটা প্রতিফলন ঘটছে। তো কি ছিল সেই ডিবেটে? সেই ডিবেটের মেন আর্গুমেন্টটা ছিল এটাই, মানে বেসিক যেটা বেরিয়ে আসলো কনক্লুশনে সেটা হচ্ছে, বা বলা যেতে পারে যেটা ফেভারে আসলো, সেটা হচ্ছে যে ওবিসি মানে তো হচ্ছে, মানে শশী থারুরের মেন আর্গুমেন্টটা ছিল যে মেরিটোক্রেসিতে হওয়া উচিত সমস্ত কিছু বিষয়গুলোকে, এবং এখানে যে অ্যাডভান্টেজ গুলো নেওয়া হচ্ছে সেগুলো কিছুটা ছেড়ে দেওয়া উচিত, এই ধরনের একটা আর্গুমেন্ট তিনি পাস করেছিলেন, খুব সহজ ভাষায় বলতে গেলে। যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন টার্ন আসছে, তিনি তখন বলছেন যে আসলে এই মেরিটটি কিভাবে ডিসাইড হবে, মেরিটটি ডিসাইড হওয়ার জন্য তার সামাজিক অবস্থানটা তো দেখতে হবে। তো সামাজিক অবস্থানটা এখানে তার খুব গুরুত্বপূর্ণ, সোশ্যাল যে তার স্টেটাস সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সোসাইটির যেখানে সে বড় হয়েছে তার সেখানে যে স্টেটাস, সেটাকে বাদ দিয়ে কিন্তু তার যে মেরিট সেটাকে কিন্তু ডিসাইড করা যায় না। তো সেই একই কনটেক্সটে তোমরা দেখবে যে
ওবিসি যখন রিজার্ভেশনে এসেছিল তখন তোমরা দেখবে যে ওবিসি রিজার্ভেশন 1990s যখন ওবিসির রিজার্ভেশন আসছে তখন তোমরা দেখবে যে 1993 তে যখন ইন্দিরা সোয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া জাজমেন্ট হচ্ছে, সেটাকে চ্যালেঞ্জ করে যখন রিজার্ভেশনকে যখন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হলো, তখন তোমরা দেখবে যে 1992-3 তে তোমরা দেখবে একটা জাজমেন্ট এসেছিল ইন্দিরা সোয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এবং সেই জাজমেন্টে একটা একটা ক্লাসিফিকেশন, মানে এই জাজমেন্টের রিজার্ভেশনের উপরে একটা কিন্তু ক্লাসিফিকেশন করা হয় যে রিজার্ভেশনের বেনিফিট কারা পাবে, এবং সেখানেই তোমরা দেখবে যে ক্রিমি লেয়ার বলে একটা কিন্তু বিষয় সেখানে তারা জুড়ে দেয়। ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ারের একটা কিন্তু ক্লাসিফিকেশন তারা করে। ক্রিমি লেয়ার কথার অর্থ হচ্ছে যে যারা একটুখানি ওই বলতে পারো যে একটু বেশ ভালো পর্যায়ে রয়েছে, তাদের সামাজিক অবস্থা একটু ভালো, তাদের অর্থনৈতিক অবস্থা একটু ভালো বলতে পারো, অর্থাৎ একটু তারা বেটার পজিশনে আছে। অন্যদিকে তোমরা দেখতে পাবে, এক সেকেন্ড, আমি ফিরে এসেছি, আমার ক্লাস ছিল বলে চলে এসেছি। হ্যালো। অন্যদিকে তোমরা দেখতে পাবে যে, একটু বলে দিই, অন্যদিকে তোমরা দেখতে পাবে যে নন ক্রিমি লেয়ার যারা, তারা হচ্ছে অন্যদিকে তোমরা দেখবে যে নন ক্রিমি লেয়ার যারা সেই নন ক্রিমি লেয়ার মানে হচ্ছে যে তারা সমাজে অনেকটা পিছিয়ে আছে। এখন এইটা বোঝার মাপকাঠি কি হবে, এটাকে কি করে মাপবো যে কে এগিয়ে আছে আর কি পিছিয়ে আছে, এটার জন্য একটা ক্যাপ সেখানে ডিসাইড করা হয়েছিল। এগুলো নিয়েই একটা মোটামুটি ভাবে একটা বলা যেতে পারে যে ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ারের একটা এই ধরনের ক্লাসিফিকেশন করা হয়েছে। আমি সেই আলোচনাতেই ঢুকবো এবার, কিন্তু মোটামুটি বুঝে নাও যে এটা নিয়ে একটা দীর্ঘদিনের কনফিউশন ছিল। 1993 সালে যে মানে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয় এবং 2004 সালে এসে পরবর্তীকালে আবার নতুন করে যে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়, এই দুটোর মধ্যে একটা বড় কনফিউশন ছিল এবং একটা এক প্রকার ডিসক্রিমিনেশনসকে সেখানে কিন্তু প্রশ্রয় দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট, রিসেন্ট যে জাজমেন্ট গত 11 তারিখ নাগাদ, সেই জাজমেন্ট বলছে যে সেই ডিসক্রিমিনেশনসটিকে এলিমিনেট করা দরকার, এবং কেউ যদি ডিসক্রিমিনেট হয়েছে তাহলে তার ক্ষতিপূরণও তাকে দেওয়া দরকার, কাইন্ড অফ তার জন্য তার একটা সুপার নিউমারি পজিশন তৈরি করে তার কিন্তু সেই ব্যবস্থা করা দরকার। এ ধরনের একটা জাজমেন্ট দিয়েছে। এখন এক্সাক্ট আমরা বোঝার চেষ্টা করবো যে তাহলে এক্সিস্টিং রুলস রেগুলেশনস গুলো ঠিক কি, এক্সিস্টিং রুলস রেগুলেশনস গুলো ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ারের ঠিক কি আছে, আই মিন ক্রাইটেরিয়াটা কি আছে, এবং 93 সালের জাজমেন্ট, 93 সালের রেগুলেশনস কি, 2004 সালের রেগুলেশনস কি, এবং নতুন জাজমেন্টের ফলে কি বেরিয়ে আসলো। এই জায়গাটি সম্পর্কে একটা বিস্তর অনেকের মধ্যেই কনফিউশন আছে, এটাকে ক্লিয়ার করতে হবে। তোমরা ইন্টারভিউ বোর্ডে যখন হয়তো অনেকেই তোমরা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কিংবা এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রেজেন্ট করবে, তখন হয়তো তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে, তোমাদের জিজ্ঞেস করলে তোমরা কনফিউজ হতে পারো। তো এটা আমাদের একটুখানি, এবং এটা নতুন বলা যেতে পারে, এটা একটা বিষয়, কিছু নতুন বিষয় এখানে অ্যাডও হয়েছে, সেগুলো আমাদের বুঝতে হবে এবং এই কনফিউশনসটি দূর করতে হবে। কারণ অনেকের মধ্যে এই ভ্রান্তিটা আছে এখনো যে বোধহয় 8 লাখের ক্যাপটাই বোধহয় একমাত্র ক্যাপ, না এটা নয়। সুপ্রিম কোর্ট বেশ কিছু আরো বিষয় এখানে অ্যাড করেছে, আমাদেরকে এগুলো বুঝতে হবে। তো এখানে কি আছে দেখো, সবার আগে ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ারের যে কনসেপ্ট, বুঝতেই পারছো সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে। সেই জাজমেন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 2004 সালের যে তাদের যে মানে যে বিষয়টা, সেটাকে তারা হচ্ছে এক প্রকার কিন্তু কোয়াশ করেছে, অর্থাৎ এক প্রকার বলতে পারো বাতিল করেছে। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে আগে দেখো, 93 সালের এখানে 93 সালে যখন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এবং ট্রেনিং অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং যারা মোটামুটি ওই আইএস আইপিএস দের ট্রান্সফার রিলেটেড বিষয়গুলো দেখে তাদের কথা বলা হচ্ছে। তো সিভিল সার্ভিস রিলেটেড যে সমস্ত বিষয়গুলো তারা দেখে, এই ডিপার্টমেন্ট দেখে। তো ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এবং ট্রেনিং বেসিক্যালি এখানে কি করেছিল, এই পয়েন্টটি দেখতে পারো যেখানে আমার মাউস নড়াচড়া করছে এখন। এখানে কি বলছে দেখো, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এবং ট্রেনিং সেটা ওই একটা ইনকামের একটা ক্রাইটেরিয়া বেঁধে দেয়। ইনকামের ক্রাইটেরিয়া সেখানে বেঁধে দেয় 1993 সালে। 1993 তে একটা ক্রাইটেরিয়া বেঁধে দেয় ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এবং ট্রেনিং, যেখানে বলা হয় যে ইনকাম অবশ্যই তো থাকতে হবে, সেটার উপরেই এই ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ারটাকে মেজার করতে হবে। কিন্তু সেখানে স্যালারি
এবং এগ্রিকালচারাল ল্যান্ড, স্যালারি এন্ড এগ্রিকালচারাল ল্যান্ড শুড নট বি কাউন্টেড বলা হয়েছিল ইন দ্য ইনকাম অর ওয়েলথ টেস্ট ফর ক্রিমিলিয়ার ডিটারমিনেশন। যে কে একটু এগিয়ে আছে, ক্রিমিলিয়ার পর্যায়ে কারা আছে আর নন ক্রিমিলিয়ার পর্যায়ে কারা আছে, এটা বাঁচার জন্য ইনকামের একটা প্যারামিটারস বেঁধে দেয়। এবং সেখানে তারা বলে যে বেতন এবং কৃষিকাজ থেকে যে ইনকাম, সেই ইনকামটাকে কিন্তু কাউন্ট করা হবে না। বেতন এবং ইনকাম থেকে, বেতন এবং কৃষিকাজ থেকে যে ইনকাম, সেই ইনকামটাকে কিন্তু কনসিডার করা হবে না। এটা বাদ দিয়ে যদি অন্য কোনো বিষয় থেকে, যদি তাদের কোনো ইনকাম থেকে থাকে এবং সেটা যদি 8 লাখের উপরে চলে যায়, তাহলে তারা ক্রিমিলিয়ার বলে কনসিডার হবে। এই কথাটা কিন্তু বলা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে যখন বেতন বলেছে, তাহলে যারা চাকরি করছে তারা কি এর আন্ডারে পড়বে না? এটা নিয়েই কনফিউশন ছিল, যারা চাকরি করছে তারা কি এর আন্ডারে পড়বে না। এখানে এই বিষয়টাই, এই কনফিউশনটাই দূর করার চেষ্টা করেছে। তাহলে মোটামুটি জেনারেল টার্মসে, সিম্পল টার্মসে বুঝে নাও যে বেতন এবং এগ্রিকালচারাল ল্যান্ড থেকে যদি তোমাদের পরিবারের ইনকাম যদি 8 লাখ টাকার উপরে চলে গেছে, তাহলেও কিন্তু তুমি এই ক্রিমিলিয়ারের ক্যাটাগরিতে আসবে না। ক্রিমিলিয়ারের ক্যাটাগরিতে তুমি আসবে না, মানে তুমি ওবিসি কার্ড হোল্ড করতে পারবে। মোদ্দা কথা যেটা বলে যে ওবিসির বেনিফিটটা আদার ব্যাকওয়ার্ড কাস্টের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা তুমি পাবে এবং ওবিসির বেনিফিটটা তুমি পাবে। 2004 সালে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এবং ট্রেনিং আরেকটি ক্লারিফিকেশন তারা দেয় এবং তারা নির্দেশ করে যে স্যালারিকে তারা কিন্তু ইনকাম হিসেবে কনসিডার করে এবং প্রাইভেট সেক্টরে যারা এমপ্লয়ি আছে তাদের ইনকাম যদি 8 লাখ টাকার উপরে চলে যায়, তাহলে তারা ওবিসি, তাদের ছেলে মেয়েরা ওবিসির বেনিফিট পাবে না, কারণ তাদের ইনকাম 8 লাখের উপরে। তো এখন এখানে বিষয় হচ্ছে যে যখন স্যালারি বলা হচ্ছে 1993 সালে, তখন সেটা কি? তখন সেটা এখানে আমরা মেইনলি দেখতে পাবো যে সরকারি সেক্টরের কথা বলা হচ্ছে, যেটা এখানে এতটা ক্লিয়ার করেনি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। যে সরকারি সেক্টরে কেউ যদি চাকরি করে, তার বেতন যদি 8 লাখ টাকার উপরে চলে যায়, তাহলে তার, এবং অবশ্যই সেটা হচ্ছে ধরে নাও যে এমন কোন পোস্টে সে আছে, ওই পোস্টে থাকলেও থেকেও হয়তো তার ইনকাম 8 লাখ টাকার উপরে চলে গেছে, কিন্তু তারপরেও তার ছেলে মেয়েরা ওবিসির সার্টিফিকেট পাওয়া থেকে বঞ্চিত হবে না, তার ছেলে মেয়েরা ওবিসি সার্টিফিকেট পাবে। যারা 8 লাখ টাকা ইনকাম এক্সিড করে গেছে, তারপরেও সে কিন্তু ওবিসি কার্ড হোল্ড করতে পারবে, তার ছেলে মেয়েরা হোল্ড করতে পারবে। কোন গ্রাউন্ড গুলো বলেছে। তাহলে এখানে মোটামুটি বুঝে নাও যে সরকারি আর বেসরকারির একটা মোটামুটি ছোট করে সহজ ভাবে বুঝলে একটা পার্থক্য আছে আমাদের নিজেদের সুবিধার্থে বোঝার জন্য। তাহলে সরকারি সেক্টরে তুমি কাজ করো, তোমার বাবা কাজ করে, তোমার 8 লাখ টাকার বেতন বেশি, তুমি কিন্তু তুমি ওবিসি সার্টিফিকেট তোমার থাকতেও পারে, নাও থাকতে পারে। আগের নিয়ম 1993 সালের নিয়ম অনুসারে একটা গল্প আছে, থাকতেও পারে কেন বলছি আমি, নাও থাকতে পারে কেন বলছি, এটা ডিপেন্ড করছে, কিসের উপর ডিপেন্ড করছে, যে তুমি কোন পোস্টে রয়েছো, তোমার বাবা কোন পোস্টে রয়েছেন। তোমার বাবার পোস্ট অনুসারে তার স্টেটাস ডিসাইড হবে। তো সেই পোস্ট অনুসারে তার যদি স্টেটাস ডিসাইড হয়, তাহলে এখানে সেইটার ভিত্তিতে তোমার সার্টিফিকেট থাকতেও পারে, তুমি হোল্ড করতেও পারো, তোমাকে সরকার দিতেও পারে, আবার সরকার নাও দিতে পারে। তো এখানে এটা প্রথম কন্ডিশনে সেটা বলা হয়েছিল, কিন্তু মানে 1993 সালে সেটা বলা হলো। 2004 সালে এসে বলা হচ্ছে যে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে, পিএসইউ তে যারা কাজ করছে, পিএসইউ ফুল ফর্মটা এখানে বলেনি, তো পিএসইউ তে যারা কাজ করছে, ঠিক আছে, তো সেখানেও তোমার যদি স্যালারি 8 লাখের উপরে হয়, তাহলে তোমার কি হবে, যে তুমি ওবিসি সার্টিফিকেট আর হোল্ড করতে পারবে না, কারণ তোমার বাবা প্রাইভেট সেক্টরে জব করে, সো তুমি আর ওবিসি সার্টিফিকেট হোল্ড করতে পারবে না। তার মানে 93 এর রেগুলেশন অনুসারে যারা সরকারি চাকরি করে তাদের কিছু অংশ পেতেও পারে ওবিসি সার্টিফিকেটের বেনিফিট, কিছু অংশ নাও পেতে পারে। কিন্তু 2004 সালের রেগুলেশন অনুসারে বলছে, যেখানে ঢোকানো হচ্ছে প্রাইভেটের কথা, এবং সেখানে বলা হচ্ছে যেহেতু প্রাইভেটে জব করছে, তাই তুমি, এবং 8 লাখের উপরে তোমার ইনকাম চলে গেছে, তাই তোমার ছেলে মেয়েরা সেখানে কিন্তু সার্টিফিকেটের কোনো ওবিসির কোনো বেনিফিট পাবে না। তাহলে একটাতে বলছে, প্রথমটাতে বলছে সরকারি সেক্টর বেনিফিট পাবে, আবার নাও পেতেও পারে, আবার নাও পেতে পারে। 2004 সাল প্রাইভেট সেক্টর পাবে না,
8 লাখের উপরে চলে গেছে মানে তুমি ওবিসির আর কোনো বেনিফিট পাবে না, কারণ তুমি ক্রিমি লেয়ারের মধ্যে চলে গেছো। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হও। 1993 সাল সরকারি সেক্টর বা এগ্রিকালচারাল সেক্টর, 8 লাখের বেশি ইনকাম, তোমার বাবার 8 লাখের বেশি ইনকাম, তুমি পেতেও পারো, তুমি নাও পেতে পারো। তুমি পেতেও পারো বেনিফিট, ওবিসি সার্টিফিকেটের ভ্যালু, তুমি নাও পেতে পারো। 2004 সালে এসে বলছে তোমার বাবা প্রাইভেটে জব করে, 8 লাখের বেশি ইনকাম চলে গেছে, তুমি পাবে না, তুমি ওবিসি রিজার্ভেশন নিতে পারবে না, বেনিফিট নিতে পারবে না। তাহলে দুটো এখানে বিষয় বেরিয়ে আসলো, এই দুটো বিষয় নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে এবং এক প্রকার ডিসক্রিমিনেশন। এখন হাতটার তুলনা আগে আমাকে শেষ করতে দাও। তো এখানে, এবং সহজ ভাষায় বলছি, না বোঝার কিছু নেই। 1993 সাল সরকারি, 2004 সাল বেসরকারি। সরকারি বেসরকারি দুটোকে দুই ভাবে না, 1993 সাল সরকারির কথা বলা হচ্ছে, 2004 সাল বেসরকারির কথা বলা হচ্ছে। তোমার বাবা সরকারিতে কাজ করে, 8 লাখের বেশি ইনকাম, তুমি পেতেও পারো, তুমি নাও পেতে পারো। কিসের উপর ডিপেন্ড হবে? পেলে কিসের উপর ডিপেন্ড হবে, না পেলে কিসের উপর ডিপেন্ড হবে এটা তোমার বাবা কোন পোস্টে জব করছেন, কোন পোস্টে জব করছেন, নাম্বার 1। 2004 সাল প্রায় পাবলিকের কথা বলা হলো না, প্রাইভেটের কথা বলা হচ্ছে। প্রাইভেট, 8 লাখের বেশি ইনকাম, ওবিসির বেনিফিট পাবে না। তাহলে 93 সালে বলছে কি, সরকারি সেক্টর পেতেও পারো, নাও পেতে পারো। 8 লাখের বেশি ইনকাম হয়ে গেছে, তারপরেও হয়তো তুমি ওবিসি সার্টিফিকেট হোল্ড করতে পারো, তুমি ওবিসি বেনিফিট পাবে, পেতেও পারো, নাও পেতে পারো। ডিপেন্ড করবে তুমি কোন পোস্টে চাকরি করছো তোমার বাবা। 2004 সালে এসে বলছে তোমার বাবা প্রাইভেটে জব করে, 8 লাখের বেশি ইনকাম, তুমি পাবে, তুমি ওবিসির বেনিফিট পাবে না, রিজার্ভেশন পাবে না। এতটা আশা করি ক্লিয়ার। তাহলে এই দুটো কথা এখানে কিন্তু আলটিমেটলি একটা কনফিউশন ক্রিয়েট করে রেখেছে। 1993 সালে পেতেও পারে, নাও পেতে পারে, 2004 সালে প্রাইভেট হলে আবার পাবেই না কম্পালসারিলি, 8 লাখের উপরে চলে গেলে। একটা ডিসক্রিমিনেশন এক প্রকার। এই ডিসক্রিমিনেশনটাকে, এই যে একটা ডিসক্রিমিনেশন, এক প্রকার কনফিউশন তৈরি হয়ে আছে বিভিন্ন পাবলিক এমপ্লয়িজদের মধ্যে, সরকারের আলোচনার মধ্যেও, সরকারের রেগুলেশনের মধ্যে যেটা হয়েছে, এইটাকে দূর করার চেষ্টা করেছে কিন্তু, এটাকেই দূর করার চেষ্টা করেছে কিন্তু এই সুপ্রিম কোর্টের নতুন জাজমেন্ট। কি বলেছে সুপ্রিম কোর্টের নতুন জাজমেন্ট? সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলেছে যে এই ক্রিমি লেয়ারটা, আলটিমেট ক্রিমি লেয়ারের যে আমরা যে বলছি ক্রিমি মানে যারা ভালো সুযোগ সুবিধায় ভালো পজিশনে আছে, এই ক্রিমি লেয়ার কারা কারা ভালো পজিশনে আছে সমাজে, যে কাদের স্টেটাস অনেক উন্নত, এটা হচ্ছে একটা কিন্তু, এটা হচ্ছে কিন্তু একটা মর্যাদার উপর নির্ভর করে। যেটা বললাম, মর্যাদার উপর নির্ভর করে এবং কোন রকম ভাবেই নট পিওরলি ইনকামের উপর নির্ভর। যে হতেই পারে তোমার এখানে যে 8 লাখ টাকার বেশি ইনকাম, 8 লাখ টাকার তোমার বেশি ইনকাম, কিন্তু সমাজে তুমি নিম্নমানের কাজ করে হয়তো কোনো একটা, যেটা সমাজ আমাদেরকে নিম্নমান বলে কনসিডার করে, এই নিম্নমানের কাজ করে হয়তো তুমি আর্ন করো, কাজে তোমার টাকা আছে কিন্তু সমাজে সম্মান নেই। তোমার টাকা আছে কিন্তু সমাজে সম্মান নেই। যদি টাকা আছে সম্মান নেই তোমার, তাহলে এখানে কোন রকম ভাবেই কনসিডার হবে না যে তুমি অনেক উন্নত, কোন রকম ভাবে এখানে বিবেচনা হবে না। কারণ এখানে যখন ডিসক্রিমিনেশন করা হয় সোসাইটিতে যে ডিসক্রিমিনেশন গুলো আমরা দেখি, সেগুলো কিন্তু টাকার কারণে করা হয় না, তার পিছিয়ে থাকার অবস্থার কারণে করা হয়, তার জাতির কারণে করা হয়, তার ধর্মের কারণে অনেক সময় করা হয়। তো যেহেতু এই জাতি, বর্ণ, এই সমস্ত ব্যবস্থাগুলো যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে তাকে সম্মান দেব কি আমি দেব না, তাই এখানে তার অনেক মানুষ আছে তাদের ইনকাম থাকলেও তারা সমাজে সম্মান পায় না। এই কারণে এখানে সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে, এবং ওই 1993 সালের জাজমেন্ট, এই কারণে সেই একই কথা বলছে। 1993 সালের জাজমেন্ট বলছে, হ্যাঁ 1993 সালের জাজমেন্টই, এবং সরকারের ওই মেমোরান্ডামও তাই বলছে যে ইনকাম বেশি হওয়া মানেই যে অনেক উন্নত হয়ে গেছে এবং ক্রিমিলিয়ার বলে তাকে কনসিডার করবো, এটা নয়। ইনকাম তার বেশি হতেই পারে, কিন্তু সমাজে মর্যাদাটা খুব গুরুত্বপূর্ণ। তো ওইখানে ওটা ক্লিয়ার করেনি সুপ্রিম কোর্ট, এখন এসে সেটা কিন্তু ক্লিয়ার করে দিল যে তার ইনকাম অনেক বেশি, কিন্তু সে দেখা যাবে যে সরকারি এমন একটা অফিসে কাজ করে যে অফিসারে হয়তো গ্রুপ বি বা গ্রুপ সি পজিশনে আছে। তো গ্রুপ বি বা গ্রুপ সি পজিশনে থাকলে তার 60,000 টাকা যদি বেতন হয়, তাহলে 60,000 টাকা বেতন হলে, গ্রুপ সি পজিশনে থেকে তার যদি 60,000 টাকা বেতন হয়, তাহলে 60,000 টাকা বেতনে
60,000 টাকা বেতনে সে হয়তো জীবনযাপন করছে, 8 লাখ টাকার ইনকাম তার অনেকটাই এগিয়ে চলে গেছে। 60,000 টাকা হলে কত হবে? এমনিতেই হচ্ছে তোমার 50,000 করে হলে তোমার এদিকে স্যার 7,20,000 মতো হচ্ছে স্যার। 7,20,000 টাকা, ধরে নাও আরো একটু বেশি হয়ে গেছে। তো 8,80,000 উপরে ধরো মোটামুটি বেতন তার। তো বা 70,000 উপরে তার বেতন ধরে নাও, 7 × 82, 8,40,000 টাকা। তাহলে মোটামুটি ধরে নাও যে এইরকম যদি 70,000 টাকা ইনকাম করে, কিন্তু এমন একটা পোস্টে সে কাজ করে যে পোস্টে আসলে এই পোস্টটাকে খুব একটা সম্মানজনক পোস্ট হিসেবে কনসিডার করা হয় না, তাহলে আমি কি বলতে পারি যে সে ক্রিমিলেয়ার পর্যায়ে চলে গেছে, অনেক উন্নত হয়ে গেছে, সমাজে তার মর্যাদা অনেক বেশি? কেন? কারণ দেখো তার ইনকাম অনেক হাই। কিন্তু ইনকাম দিয়ে যাচাই করা যাবে না। সুপ্রিম কোর্টের বেসিক এখন এই যে যেটা ক্ল্যারিফাই করলো, যেটা যে ইনকাম দিয়ে, শুধুমাত্র ইনকাম দিয়ে, শুধু ইনকাম বলবো না, শুধু ইনকাম, তো শুধু ইনকাম দিয়ে এটা যাচাই করা যাবে না যে সে ক্রিমিলেয়ার পর্যায়ে চলে গেছে। তার প্রমোশনের মধ্য দিয়ে হয়তো ওটা হয়েছে, তার প্রমোশনের মধ্য দিয়ে ওটা হয়তো হয়েছে। তো প্রমোশনের মধ্যে দিয়ে যেহেতু ওটা হয়েছে, তাই তাকে এখানে এই ক্যাটাগরিতে রাখাই যাবে না, অর্থাৎ ক্রিমিলিয়ার তাকে বলা যাবে না। কারণ সে যে পোস্টে চাকরি করে সেই পোস্টটা কিন্তু গ্রুপ সির হতে পারে। তো গ্রুপ সি মানে সে নিম্নমানের একটা পোস্টে চাকরি করে, তো স্বাভাবিকভাবে সে এটা কিন্তু ক্রাইটেরিয়া নয় ক্রিমিলিয়ার কনসিডার করার তাকে। আবার এই জাজমেন্ট এটাও ক্লারিফাই করে দিয়েছে যে তুমি পাবলিক সেক্টরে হলে তুমি বলছো 8 লাখ টাকার উপরে চলে গেলেও তুমি তাকে ক্রিমিলিয়ার বলবে না, আবার প্রাইভেট সেক্টরে হলে আবার তুমি বলছো তাকে আমি ক্রিমিলিয়ার হিসেবে কনসিডার করবো 2004 সালে এসে বলছো, এটা তো অন্যায়। একই বাড়িতে হয়তো দেখা যাবে যে একই বাড়িতে দু ভাই, দুজনই ওবিসি সার্টিফিকেট হোল্ড করে, একজন সরকারি চাকরি করে, একজন প্রাইভেট চাকরি করে। সরকারি চাকরি করে সে, তার বেতন হচ্ছে 8,40,000 টাকা ধরে নাও, আর যিনি প্রাইভেটে চাকরি করেন তারও বেতন 8,40,000 টাকা। কিন্তু যেহেতু ও সরকারি সেক্টরে চাকরি করে, তাই সে ওবিসি সার্টিফিকেটের ভ্যালুটা পাবে তার ছেলে মেয়েরা। আর যে প্রাইভেটে চাকরি করে তারও বেতন 8,40,000 টাকা, কিন্তু সে যেহেতু প্রাইভেটে, তাই তার ছেলে মেয়েরা বেতন ওবিসি সার্টিফিকেট রিজার্ভেশন পাবে না। এটা তো হতে পারে না। একই বাড়িতে তার মানে তো এক প্রকার আমি বৈষম্য শুরু করে দিয়েছি। এই কারণে বলেছে যে যে ক্যাপটা ওখানে রাখা হয়েছে যে ইনকামের এবং স্টেটাসের মর্যাদার, সেই মর্যাদার ক্যাপটা কিন্তু, বা মর্যাদার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া কিন্তু যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছে তাদের জন্য অ্যাপ্লাই হবে। অর্থাৎ যে ভাই প্রাইভেট সেক্টরে চাকরি করছে, যে লোকটি প্রাইভেট সেক্টরে চাকরি করছে, তার বেতন যদি 8,40,000, 8 লাখের উপরে চলে গেছে, তাহলে সেও কিন্তু ওবিসি সার্টিফিকেট কিন্তু হোল্ড করতে পারবে। কেন? কারণ সমাজে তারও তো মর্যাদাটা তো সমান, সমাজে তো তার মর্যাদাটা তো সমান। তার সরকারি সেক্টরে চাকরি করা দাদার মতোই তো, ভাইয়ের মতোই তো তার মর্যাদা একই রকম। একই পরিবারে সদস্যকে আর মানুষকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে? দেশ তাকে তো দেখে না। দুজনের প্রতি দুজনের প্রতি সমাজ যে অবহেলাগুলো করে এসেছে সেগুলো তো একই। তো সরকারি চাকরি করার কারণে ওর ছেলে মেয়েরা ওবিসি সার্টিফিকেটের বেনিফিট পাবে, আর আমি বেসরকারি চাকরি সেক্টরে কাজ করি বলে আমার ছেলে মেয়েরা পাবে না, এটা হবে না। এই যে ডিফারেন্সটা, সরকারি এবং বেসরকারির যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে সুপ্রিম কোর্ট তুলে দিয়েছে। তুলে দিয়ে বলেছে এটা কিন্তু এক প্রকার অন্যায়, এই অন্যায়টিকে মানা যাবে না। এই কারণে 1993 সালের যে, অর্থাৎ ওই 2004 সালের, এই কারণে প্রাইভেটের কথাটা তুলে দিয়েছে এবং বলেছে যে হতেই পারে প্রাইভেট সেক্টরে কাজ করছে, প্রাইভেট সেক্টর কাজ করছে তার মধ্যে এই নয় যে সমাজে তার অনেক মর্যাদা বেশি, না। এখানে তাকেও কিন্তু ওই ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে যে যেহেতু ইনকাম হতেই পারে 8 লাখ টাকার বেশি, কিন্তু যেহেতু সম্মান তার নেই, সমাজে খুব একটা বেশি রেসপেক্ট পায় না, তো স্বাভাবিকভাবেই তার ছেলে মেয়েরাও কিন্তু এখানে কি না ওবিসি সার্টিফিকেট হোল্ড করতে পারবে সরকারি এমপ্লয়ীদের মতোই। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে এখানে মর্যাদারা, মানে ইনকামটা 8 লাখের উপরে চলে গেলেও মর্যাদাটাকে তার মানে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। কাদের কাদের জন্য এটা? কাদের জন্য এটা? সকলের জন্য তো এটা নয়, সকলের জন্য তো এটা নয়। কাদের জন্য এটা? সকলের জন্য এটা নয়, তাহলে কাদের জন্য এটা? এই কাদের জন্য এটা বোঝাতে গিয়ে এখানে এখানে কতগুলো কথা বলেছে সুপ্রিম কোর্ট। হয়ে গেল, কোথায়
হুম, এই যে দেখো এই জায়গাটাতে, এই যে এখানে parents employment status and post category group A B C D, not just income, যে কোন পোস্টে সে কোন ক্যাটাগরিতে সে জব করছে সেটা গুরুত্বপূর্ণ, এ নাকি বি নাকি সি নাকি ডি, সেটা গুরুত্বপূর্ণ। এখন যদি দেখা যায় যে কেউ শুরুতেই যদি দেখা যায় যে কেউ খুব ভালো একটা পজিশনে জব করছে, সম্ভবত এখানে ক্লিয়ার করা নেই, আরো একটা আমি দু একজনের মুখে শুনলাম, এখানে নাকি শুনেছি ডাক্তার, তারপরে বিচারক, এদের কথা বলা হয়েছে, যে আর্মিতে কাজ করছে, বড় কোনো পোস্টে আছে, এরা বেসিক্যালি ওই এ গ্রেড ক্যাটাগরিতেই রয়েছে। তো শুরু থেকেই যদি তুমি এ গ্রেড ক্যাটাগরিতে আছো, শুরু থেকেই যদি তুমি এ গ্রেড ক্যাটাগরিতে আছো, হুম, বলেছে দেখো আন্ডার এক্সিস্টিং রুলস চিলড্রেন অফ গ্রুপ এ অফিসার or those promoted before age are excluded from the OBC কোটা। তার মানে এক্সক্লুডেড মানে তাদেরকে ধরে নেওয়া হয়েছে যে তারা ক্রিমিলেয়ার। কি বলছে এই লাইনটা খুব ভালোভাবে ধীরে ধীরে বুঝতে হবে একটু, ঠিক আছে? চিলড্রেন এক্সিস্টিং রুলসটা কি বলছে? এক্সিস্টিং রুলস যেটা আছে, যেটাকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, চিলড্রেন অফ গ্রুপ এ অফিসার or those promoted before age 40 are excluded from the OBC কোটা। যেহেতু তোমার বাবা এ গ্রেড একজন অফিসার, তাই তোমাকে এখানে কি করা হয়েছে, ওবিসি সার্টিফিকেটের আর কোনো ওবিসি সার্টিফিকেট রিজার্ভেশন তোমাকে নিতে দেওয়া হচ্ছে না। কিংবা 40 বছর বয়সের আগেই তোমার বাবা হচ্ছে প্রমোটেড হয়ে ওই গ্রুপ এ তে চলে গেছে, 40 বছরের একটা ক্যাপ রাখা হয়েছে। তো যেহেতু 40 বছরের আগেই চলে গেছে, তাই তুমি ওবিসি সার্টিফিকেটের রিজার্ভেশনের ভ্যালু পাবে না। কিন্তু যদি 40-এর পরে হয় তাহলে এবার পাবে। এবং 40-এর পরে শুধু মানে 40-এর পরে যাওয়া মানে তোমার ইনকামটাও বেড়ে যাওয়া, কিন্তু ইনকামটা বাড়লেও তুমি কিন্তু ওবিসি রিজার্ভেশন বেনিফিটটা পাবে। একটি মেয়ের একটা কন্ট্রোভার্সি হয়েছিল এটা নিয়ে, যে সে দেখিয়েছে যে ওবিসি সার্টিফিকেট, এখন দেখা যাচ্ছে যে তার বাবা হচ্ছে একটা গ্রুপ এ পজিশনে আছে এবং তার বাবাও হচ্ছে এরকম একটা বড় সিভিল সার্ভিস পোস্টে আছে। সমালোচনা হলো, তিনি তখন জবাব দিলেন যে আমি এইটা 40-এর পরে এসে পেয়েছি, আমি প্রমোটেড হয়ে এসেছি, 40 বছর বয়সের পরে আমি প্রমোটেড হয়েছি। যেহেতু 40 বছর বয়সের পরে আমি প্রমোটেড হয়েছি, হয়ে আমার ইনকাম বেড়েছে, আমার পজিশন বেড়েছে, পজিশনের উন্নতি হয়েছে, কাজেই আমার মেয়ে রিজার্ভেশনের বেনিফিট নিতে পারবে, নিয়ম তাই বলছে। এই ব্যাপারটাকে এখান থেকে এক প্রকার বলতে পারো যে এখান থেকে মানে এটা একটা ব্যাপার ছিল, আমি আসছি ওই জায়গায়। তারপরে বলছে কি, চিলড্রেন অফ টু গ্রুপস বি অফিসার অলসো ফল আন্ডার দ্য ক্রিমি লেয়ার। একই পরিবারে দুজন স্বামী স্ত্রী দুজনই হয়তো গ্রুপ বি পোস্টে আছেন, দুজনই গ্রুপ বি পোস্টে আছেন, তার ছেলে মেয়ে রিজার্ভেশনের বেনিফিট পাবে না, এটাও একটা নিয়ম বর্তমানে। তারপর বলছে কি, ফর নন গভর্নমেন্ট অকুপেশন the income limit for creamy layer is 8 lakhs annually since 2017। 2017 সাল থেকে এই নিয়মটা চলে আসছে যে নন গভর্নমেন্ট সেক্টরেও যদি তুমি চাকরি করছো বা তোমার যদি ইনকাম আছে, তাহলে 8 লাখের উপরে তুমি চলে গেলে তুমি বেনিফিট, রিজার্ভেশনের বেনিফিট তোমার ছেলে মেয়ে পাবে না। এই কথাগুলো এখানে বলা হয়েছে। তার মানে তো এই সব কটাকেই এখানে দেখতে পাচ্ছ যে এক প্রকার এখানে দেখতে পাচ্ছ যে এক প্রকার বাতিল করে দিয়েছে। কি বলছে দেখো, দ্য কনসেপ্ট অফ ক্রিমি লেয়ার ওয়াজ ফার্স্ট অ্যাপ্লাইড ইন দ্য 1992 Indira Swamy University of India judgment to exclude socially advanced OBC from reservation benefit। তাহলে সোশ্যালি বেনিফিট কারা কারা, মানে সোশ্যালি অ্যাডভান্সড কারা, সোশ্যালি অ্যাডভান্সের পজিশনে এদেরকে রাখা হয়েছিল। যেহেতু ওবিসি এ পর্যায়ে মানে গ্রুপ এ তে তুমি রয়েছো, কিংবা 40-এর আগেই তোমার প্রমোশন হয়েছে, তো তাই তুমি অ্যাডভান্সড বলা হচ্ছে তোমার। তোমরা স্বামী স্ত্রী দুজনই গ্রুপ বি অফিসে আছো, গ্রুপ বি পজিশনে চাকরি করছো, তো তোমরা অ্যাডভান্স পজিশনে আছো, তোমরা রিজার্ভেশন পাবে না। 8 লাখ টাকা ইনকাম,
তো রিজার্ভেশন পাবে না। এই তিনটে ক্যাটাগরি এখানে রাখা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এসে এখানে বলে দিল যে এটা আলটিমেটলি এক প্রকার কিন্তু এটা এক প্রকার অন্যায়। এবং আর্টিকেল সংবিধানের 14, 15, 16 সংবিধানের যেগুলো আছে, যে রাইট টু ইকুয়ালিটি, রাইট এগেইনস্ট ডিসক্রিমিনেশন, ঠিক আছে, এবং যেখানে হচ্ছে ইকুয়াল অপরচুনিটির কথা বলা হয়, সেগুলো কিন্তু বলা হচ্ছে যে ভায়োলেট করছে। এই যে যা 2004 সালের যে নিয়ম, সেই নিয়ম ভায়োলেট করছে। এইটাকে এখানে বাতিল করে দিয়ে তারা ক্লিয়ার করে দিয়েছে যে 8 লাখের বেশি ইনকাম চলে গেলেও সে কিন্তু পেতে পারে, বেনিফিট পেতে পারে, তার ছেলে মেয়ে রিজার্ভেশনের বেনিফিট পাবে, তার কারণ সে প্রাইভেট সেক্টরে জব করছে, কিংবা সে পাবলিক সেক্টরে যেমন জব করছিল বলে তার ছেলে মেয়েরা পাচ্ছিল, ইনিও পাবেন, এনারও ছেলে মেয়ে কিন্তু এই বেনিফিটটা পাবে। কাজেই এখানে কি বেঁধে দেওয়া হলো, ইনকামটাকে, এখানে এতদিন ইনকামটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, এবং টু সাম পাবলিক সেক্টর অফিসের জন্য তার মানে স্ট্যাটাসটাকেও গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এখন সকলের জন্য একটা কমন রুলস তৈরি করা হলো, বা ক্লিয়ার করে দেওয়া হলো, আগে থেকেই ছিল, ক্লিয়ার করে দেওয়া হলো, এবং 2004 সালের ওই বিষয়টিকে শুধু এখানে বাতিল করে দিল। এখানে বলেই দিয়েছে যে কোয়াশ করেছে, ঠিক আছে, এই যে কোয়াশিং দ্য 2004 ক্লারিফিকেশন লেটার, এই যে 2004 সালের টাকা বাতিল করে দিল, এবং সেখানে বলল যে না, পাবলিক হোক প্রাইভেট হোক, সমাজে তার মর্যাদাটা কতটা সেটা গুরুত্বপূর্ণ, ইনকামটা নয়। ইনকাম তার গুরুত্বপূর্ণ নয়, সমাজে মর্যাদা কতটা আছে সেইটা গুরুত্বপূর্ণ। তো সুপ্রিম কোর্ট এইরকম ভাবে একটা বলা যেতে পারে যে যেখানে এই ডিসক্রিমিনেশন হচ্ছিল, সেই ডিসক্রিমিনেশন গুলোকে বন্ধ করার এক প্রকার কাজ করলো। তো এই জায়গা থেকে সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট বড় একটা কনফিউশন দূর করলো, কারণ অনেকেই ইনকাম 8 লাখ টাকার বেশি, সো তাকে তার ছেলে মেয়েরা বেনিফিট পাচ্ছে না রিজার্ভেশনের। এখন তোমাদের মধ্যে থেকেও কেউ যদি এটা পরিষ্কার ভাবে মাথায় ঢুকিয়ে নাও যে তোমার বাবা সরকারি চাকরি করুক কিংবা বেসরকারি চাকরি করুক, যদি 8 লাখ টাকার বেশি তোমার ইনকাম হয় তোমার বাবার, তারপরেও তুমি গিয়ে কিন্তু ওবিসি রিজার্ভেশন নিতে পারো। তার কারণ সমাজে যদি তোমার মর্যাদা কিন্তু যদি না থাকে, সমাজে যদি তুমি মর্যাদা না পাও, যে কারণে রিজার্ভেশনটা নিয়ে আসা হয়েছিল, তো তুমি ক্রিমিলিয়ার বলে কনসিডার হবে না। 8 লাখ টাকার উপরে ইনকাম চলে গেলেও তুমি ক্রিমিলিয়ার হিসেবে বিবেচিত হবে না, তুমি নন ক্রিমি লেয়ারই থাকবে। কেন? কারণ সমাজে তোমার মর্যাদা নেই, মর্যাদা পাচ্ছ না তুমি, হতে পারে। তো সেই কারণে তুমি কিন্তু ওবিসি রিজার্ভেশন নিতে পারবে, ওবিসি রিজার্ভেশন নিতে পারবে। তবে এখানে সরকার ওই মানে সুপ্রিম কোর্ট এটা ওই যেটা বললাম যে কিছু কিছু পোস্টের কথা বলেছে, এখানে এই আর্টিকেলটিতে ক্লিয়ার করেনি, কিছু কিছু পোস্টের কথা বলেছে, তোমরা ডিটেলস আরো অনেক ভিডিও টিডিও দেখতে পারো, যে সেখানে তোমরা দেখবে সম্ভবত ডাক্তার এবং হচ্ছে বিচারক, মিলিটারি, এই সমস্ত পোস্টগুলো সম্ভবত কথা বলেছে যে এই সমস্ত পোস্টে যদি জব করে তাহলে সেগুলো একেবারে হায়ার স্টেটাস বলেই কনসিডার করা হবে। শুরু থেকে সেগুলো হচ্ছে হায়ার পজিশন ইন দ্য সোসাইটি। তাহলে তোমার ছেলে মেয়ে কিন্তু আর তোমার কিন্তু ইয়ে পাবে না, মানে বেনিফিট পাবে না, রিজার্ভেশনের বেনিফিট পাবে না। কিন্তু ইনকামটা 8 লাখের উপরে হতে হবে, ইনকামটা 8 লাখের উপরে হতে হবে, তবেই পাবেন। যদি ইনকামও যায়নি কিন্তু তুমি অমুক পোস্টে জব করছো, হয়তো তুমি ধরো এই সমস্ত পোস্টগুলোতে জব করছো, তুমি প্রাইভেটেই হয়তো একজন ডাক্তার, প্রাইভেটে এখন আর কত টাকাই বা দেয়, তো প্রাইভেটে ডাক্তার, কিন্তু 8 লাখ টাকা তোমার ইনকাম নয়, তোমার ইনকাম হয়তো দেখা গেল 7 লাখ। এখন কি তুমি কিংবা তোমার ছেলে মেয়েরা কি রিজার্ভেশন নিতে পারবে না? না, নিতে পারবে। 8 লাখের গন্ডিটা থাকবেই, কিন্তু নন ক্রিমিলিয়ার হিসেবে যখন কনসিডার করা হবে তখন কিন্তু মর্যাদাটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, স্টেটাসটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল এতদিন যাবত, যে শুধু তারা ইনকামটা দেখতো, আমরা প্যান কার্ড দিয়ে দিলাম, প্যান কার্ড দিয়েই যাচাই হয়ে যেত, প্যান কার্ড দিয়ে দিলাম, প্যান কার্ড দিয়েই যাচাই হয়ে যেত তোমার অ্যাকাউন্টের ট্রানজেকশন কেমন হয়েছে। এখন তো আধার কার্ডও জুড়ে গেছে, তার সাথে বাড়ি গাড়ি থাকে, সবকিছুই তার মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। আধার কার্ড দিলেই বেরিয়ে আসবে যে তোমার নামে কটা গাড়ি আছে, তোমার নামে কটা বাড়ি আছে, কতগুলো জমি আছে, জায়গা আছে, কোন কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, ডিটেলস সব গভর্নমেন্টের হাতে চলে আসবে। তার সাথে প্যান কার্ড জুড়ে দিয়েছে, সমস্ত রকম ভাবে তোমাকে কানেক্টেড, সিঙ্গেল আইডেন্টিটি তৈরি করে দিয়েছে। তো ফলে একটা নাম্বারেই তোমার সমস্ত কিছু বিবেচনা হয়ে যাবে, তোমার ইনকামটা ঠিক কত, ইনকাম ঠিক কত, তো সেটা দিয়েই এখন কিন্তু বিচার হয়ে যাবে। কিন্তু এটা করতে গিয়ে অনেকের জন্য অন্যায় হচ্ছিল, অনেকের সাথেই অন্যায়টা হচ্ছিল, যে যেভাবে সেই ইনকামটা করে সেটা হয়তো সমাজে যে খুব ভালো মর্যাদার সাথে যে ইনকাম করে তা নয়, সমাজের মর্যাদা নেই তার,
সমাজে তার মর্যাদা নেই, কিন্তু ইনকাম হয়তো হয়ে গেছে 10 লাখ, কিন্তু মর্যাদা তো নেই। তো ফলে এই ধরনের বৈষম্য করা যাবে না, কারণ ওবিসি মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড কাস্ট। ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, সরি কাস্ট বলছি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, আদার ব্যাকওয়ার্ড ক্লাস শ্রেণী। আদার ব্যাকওয়ার্ড শ্রেণী, ব্যাকওয়ার্ড এর কনসিডারেশন যখন তৈরি করা হয়েছিল, ব্যাকওয়ার্ডনেস শব্দটিকে যখন মেজার করা হয়েছিল, তখন কিন্তু শুধু ইনকাম দেখা হয়নি, দেখা হয়েছিল যে শিক্ষা, দেখা হয়েছিল তোমার সংস্কৃতি, এই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু মেজার করা হয়েছে। তো স্বাভাবিক নিয়ম বলছে যে ওবিসি সার্টিফিকেট কাউকে ধরিয়ে দিয়ে তুমি তার ইনকামটাকে কিভাবে মেজার করতে পারো, যে ইনকাম তোমার 8 লাখের উপরে তাই তুমি ওবিসি রিজার্ভেশন পাবে না, এটা তো হতে পারে না। তো এই বিষয়টিকে সুপ্রিম কোর্ট কিন্তু ক্ল্যারিফাই করার চেষ্টা করেছে। জানি না এটা কত দূর পৌঁছবে, কারণ চর্চা এত বেশি হচ্ছে না এগুলো, তোমরা এমনিতেই জানো যে সরকারও তো এক প্রকার এগুলো নিয়ে একটা অনীহা তো আছেই, রিজার্ভেশন নিয়ে তারা চায় যে মেরিটোক্রেসিতে রান করুক সমস্ত কিছু, কিন্তু কিন্তু সমাজের একটা বড় অংশ যদি এই ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশনস না পায়, তাহলে তো তারা পিছিয়ে থাকবে। তো এই অ্যাফার্মেটিভ অ্যাকশনস গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পজিটিভ ডিসক্রিমিনেশন গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সোসাইটিতে ইকুয়ালিটি তৈরি করার জন্য, সোসাইটির ব্যালেন্সটিকে ধরে রাখার জন্য, নইলে তো ভেঙে যাবে, সোসাইটি দুমড়ে মুচড়ে যাবে, বারবার আন্দোলন হবে, বারবার সেখানে সোসাইটিতে প্রতিবাদ সঞ্চারিত হবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, অল্প কিছু মানুষের বিরুদ্ধে সেখানে আন্দোলন হবে, এইটোক্রেসির বিরুদ্ধে আন্দোলন হবে, এই ধরনের আন্দোলনগুলো প্রতিনিয়ত হতে থাকবে। এবং আমাদের সোসাইটিতে দেখবে তোমরা, যেহেতু র্যাডিক্যাল ট্রানজিশন ঘটছে 1990 থেকে বর্তমান সময়ের মধ্যে, যেভাবে সম্পদ অল্প কিছু মানুষের হাতে চলে গেছে অনেকটা এবং যাচ্ছে দিনের পর দিন, তাতে বুঝতেই পারছো যে সমাজের বড় অংশের একটা মানুষের মধ্যে একটা কিন্তু প্রেশার কাজ করছে, তাদের ইনকামের প্রেশার, তাদের সামাজিক মর্যাদার একটা প্রেশার কাজ করছে, তারা পারছে না। এবং তার প্রতিফলন কিন্তু সমাজের একটা কালেকটিভলি, অনেক সময় ইন্ডিভিজুয়ালি তো দেখা যায় যে সমাজে একটু কিছু বললেই দেখবে রেগে যাচ্ছে মানুষ, একটু কিছু বললেই দেখবে মারপিট লেগে যাচ্ছে, একটু কিছু বললেই থানায় চলে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো তো দেখা যায়। তার সাথে সাথে মাঝে মাঝে এগুলোই দেখবে বড় একটা আন্দোলনের রূপ নিয়ে নেয়। যখন মানুষ একাই পারে না, তখন কালেকটিভলি সে কিন্তু একটা বড় আন্দোলনের পর্যায়ে চলে যায় এবং সে যেন তেন প্রকার ইকুয়ালিটি অর্জন করতে চায়। যেমন মহিলাদের আন্দোলনগুলো খুব স্বাভাবিক নিউ সোশ্যাল মুভমেন্টের রূপ ধরে তোমরা এগুলো দেখতে পাচ্ছ, তার কারণ মহিলারা সব থেকে শোষিত বঞ্চিত সমস্ত সমাজেই। তো স্বাভাবিক নিয়মে মহিলাদের আন্দোলনগুলো তোমরা খুব ফ্রিকুয়েন্টলি দেখতে পাচ্ছ, এগুলো হয়ে যায়, কিন্তু এটা কোনো রকম ভাবে ভালো সমাজের বৈশিষ্ট্য নয়, এটা তাদেরকে আন্দোলন করে আদায় করতে হবে, স্বাভাবিক নিয়মে হবে, সেই রকম ভাবে ইনস্টিটিউশনালাইজেশন হবে, রুলস রেগুলেশন থাকবে, কিন্তু হচ্ছে না। তো যেহেতু হয় না, তাই এই ধরনের আন্দোলনগুলো কিন্তু সমাজে মাঝে মাঝেই বেরিয়ে আসে। এই জুডিশিয়ারি এসে এই বিষয়টিকে কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করেছে, যে এখানে একটা বড় এই ধরনের ডিসক্রিমিনেশন হয়ে আছিল পাবলিক এবং প্রাইভেটের মধ্যে, যে শুধু ইনকামটাকে দেখা হচ্ছিল প্রাইভেটের ক্ষেত্রে, এবং পাবলিকের ক্ষেত্রে আবার ইনকামটাকে দেখা হচ্ছিল না শুধুমাত্র, সেটার ক্ষেত্রে আবার স্টেটাসটাকেও গুরুত্ব দেওয়া হচ্ছিল। তো সেই পাবলিকের মতোই এখন প্রাইভেটের জায়গাটিকেও ইনশিওর করা হলো এবং বলা হলো যে শুধু ইনকাম নয়, তোমার মর্যাদাটাও দেখা হবে, এবং যদি দেখা যায় যে না, মর্যাদার দিক থেকে তুমি পিছিয়ে আছো, তাহলে তুমি নিশ্চয়ই তোমার 10 লাখ কেন 20 লাখ টাকা ইনকাম হলেও তুমি কিন্তু তোমার ছেলে মেয়ে তুমি কিন্তু ওবিসি বেনিফিট নিতে পারবে। তো এই কথাটা কিন্তু এখানে পরিষ্কার করে এসে বলার চেষ্টা করেছে, পরিষ্কার করে বলার চেষ্টা করেছে। এখন এখানে একটা প্রশ্ন ধোঁয়াশা থেকেই যায়, যে কে সমাজে এগিয়ে আছে আর কে পিছিয়ে আছে, এটা তো ক্লারিফাই হয়নি। মুশকিলটা তো যে কে সমাজে এগিয়ে আছে আর কে পিছিয়ে আছে, এটা কি করে প্রমাণ হবে কে সমাজে কতটা মর্যাদা ভোগ করে? তো কারণ এটা মানে গ্রুপ ওয়াইজ দেখছে এটা ঠিকই, কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্রুপ ওয়াইজ নয়। শহরের মতো জায়গায় অনেক সময় দেখা যায় যে মানুষের আইডেন্টিটি বোঝা যায় না, সে কোন কাস্টে বিলং করে, সে কোন রিলিজিয়নে বিলং করে, এটা বোঝা অনেকটাই ডিফিকাল্ট। তো সেখানে কিভাবে তুমি এটাকে আইডেন্টিফাই করবে? তো সমস্যা আছে এখানে। যদিও কালেক্টিভলি দেখলে তুমি বুঝতে পারবে অনেক সময়, ঠিক আছে, কিন্তু তাছাড়াও দেখবে যে সমাজে ইন জেনারেল বোঝাটা সম্ভব নয়। সমাজে জেনারেলি জানি যে বড় বড় পোস্ট মানে যারা মানে বর্ণ ব্যবস্থায় যারা অনেকটা উপর দিকে বিলং করে, তারা কিন্তু নিম্নমানের কাজগুলো করে না। এখনো সমাজ শহরেও তোমরা এই জিনিসটা দেখতে পাবে, যতই সেই ইয়ের কথা বলুক না কেন, ফেডরিক্স ওই যতই ফিউজ প্রিজম্যাটিক রিফ্র্যাক্টেড মডেলের কথা বলুক না কেন, সে রাতারাতি পরিবর্তন হয় না, এবং এখনো তোমরা কিন্তু এই ধরনের একটা বড় র্যাডিক্যাল ট্রানজিশন আমাদের শহরেও দেখতে পাবে না।
পৃথিবীর কোনো শহরেই নেই যে বড় আপার কাস্টের মানুষরা বা যারা একটা সময় এলিট ছিল তারা এসে এখন গিয়ে দেখা যাবে যে হয়তো কোনো ড্রেনের কাজ করছে, নোংরা আবর্জনার সাথে জড়িত কোনো বিষয় নিয়ে তারা কাজ করছে, এটা তারা করে না, এখনো করে না। তো ফলে সমস্ত সমাজে এই ব্যাপারগুলো রয়েছে, আছে, পৃথিবীর সমস্ত দেশেই এই জিনিসগুলো পাবে। কিছু কিছু দেশে এগুলো বিপরীত হয়ে গেছে, কিছু কিছু দেশে দেখবে এই আফ্রিকান দেশগুলো থেকে কিংবা এশিয়ান দেশগুলো থেকে তারা নিজেদের বড় একটা পপুলেশন নিয়ে যায়, মাইগ্রেন্ট লেবার হিসেবে তারা নিয়ে যায় সেখানে। তো সেই লেবারটা সেখানে গিয়ে কাজ করে, আবার তারা যখন নিঃস্ব হয়ে যায়, কাজ হারিয়ে ফেলে, তখন তারা আবার তাড়িয়ে দেয়, পায়ের শেকল বেঁধে হয়তো আবার সেখানে নিজেদের এই সমস্ত দেশে ফেলে দিয়ে চলে যায়। এই সমস্ত ঘটনাগুলো ঘটে, তাই না? তো এইগুলো বা অন্য কোনো দেশে তারা ডিপোর্ট করে দেয়, অন্য কোনো দেশে, যেমন ইউকে তাদের দেশ থেকে অন্য দেশে ডিপোর্ট করে দিচ্ছে, আফ্রিকার দেশগুলোতে ডিপোর্ট করে দিচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলো ঘটতে দেখতে পাওয়া যায়। বাট মোটামুটি ভাবে বুঝে নাও যে সমাজের ব্যালেন্সটিকে ধরে রাখার জন্য মোটামুটি ইন জেনারেল এই সমস্ত নেগেটিভ তার আউটকাম থাকবেই বা সমালোচনা থাকবেই। বাট হ্যাঁ, সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট একটা বড় গুরুত্বপূর্ণ জাজমেন্ট, যেখানে শুধু ইনকাম নয়, ইনকাম দিয়েই সমস্ত কিছু যাচাই করা হচ্ছিল, এখন ইনকামের সাথে কিন্তু স্টেটাসটাও জুড়ে দেওয়া হলো, ইনকামের সাথে স্টেটাসটাও জুড়ে দেওয়া হলো। তো অবশ্যই এটা ডিসক্রিমিনেশনটাকে কিন্তু রোধ করার চেষ্টা করবে। কাজে তোমরা যা, তোমাদের বাবা মা অনেকেই যারা 8 লাখ টাকার উপরে ইনকাম করে কিন্তু হয়তো সমাজে সেই মর্যাদাটা নেই, তো স্বাভাবিকভাবে তোমরাও কিন্তু ওবিসি সার্টিফিকেট পাওয়ার অধিকারী হয়ে গেলে সেই জায়গা থেকে। অনেকেই তোমরা এটা জানতে না যে বাবা স্কুলে চাকরি করে 8 লাখ টাকার ইনকাম বেশি, তো আমাকে সার্টিফিকেট দেবে না, গেলেও তোমাদের দেয় না। তো এটা তাদের মধ্যে একটা কনফিউশন ছিল বলে এটা পেতো না, তারা পেতে না তোমরা। এখন কিন্তু এই জাজমেন্ট নিয়ে তোমরা ওখানে পৌঁছলে কিন্তু তোমরা দাবি করতে পারবে যে 8 লাখ টাকা ইনকাম হতে পারে ঠিকই, বাট আমার সমাজে কিন্তু সেই মর্যাদাটা এখন ওই রকমই আছে যেমন আজ থেকে 50 বছর আগে যেটা ছিল। তো কাজে বিশেষ কোনো পরিবর্তন যেহেতু সেখানে হয়নি, ডিসক্রিমিনেশন এখনো আমাকে ফেস করতে হয়, এখনো আমাকে আমার নামের কারণে, এখনো আমার জাতির কারণে, এখনো আমার বর্ণের কারণে, এখনো আমার সংস্কৃতির কারণে আমাকে সমালোচিত হতে হয়, হেয় হতে হয়, অবজ্ঞার পাত্র হতে হয়। কাজেই আমি এখনো ওবিসি সার্টিফিকেটটাকে হোল্ড করার অধিকারী, এখনো ওবিসি সার্টিফিকেটটাকে হোল্ড করার অধিকারী, রিজার্ভেশনের বেনিফিট নেওয়ার কিন্তু অধিকারী। ভারতের সংবিধান আমাদেরকে সেই সুযোগটা দেয়। তো এই কথাটা তুমি সেখানে গিয়ে প্রাউডলি বলতে পারো এবং তোমার সার্টিফিকেটটা তুমি কিন্তু, সার্টিফিকেটের বেনিফিটটা কিন্তু তুমি নিতে পারো। বোঝা গেছে? বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? কে হাত তুলেছিলে? কে হাত তুলেছিলে? কে হাত তুলেছিলে? দাদা আমি হাত তুলেছিলাম কিন্তু তুমি ওটা ক্লিয়ার করে দিয়েছো। বেশ, এই বিষয়টা মাথায় রেখো। বলো আর কারো কিছু জানার বোঝার থাকলে। স্যার বলছি এই যে সমাজে মর্যাদা নেই এটাকে কিভাবে প্রুভ করছে মানে করতে বলবে? এটাই এটাই একটা যে বললাম যে একটা কোয়েশ্চেন্স মা, কিছু কিছু পোস্ট পজিশনের কথা তারা বলেছে, এই নোটটাতে নেই, আমি একটু আরেকটু তোমাদের স্টাডি করি, করে আরেকটু কিছু আরেকটা পিডিএফ তোমাদের দিয়ে দেবো এবং প্রয়োজন পড়লে নেক্সট দিন আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। তোমার অভাবে আমি এটা করতে পারলাম না, একটা হলিস্টিক স্টাডি করতে পারলাম না। নিশ্চয়ই এখানে কতগুলো পোস্ট পজিশনের কথা তো বলেছে যেটা আমি ওরালি শুনলাম কিছু জনের মুখে, বাট এছাড়াও মানে এবং তার বাইরে একটা কনফিউশন আছে, এটা সত্যি কথা। বাট কিছু কিছু পোস্টের নাম ওরা বলে দিয়েছে। হ্যাঁ, এখন কোনগুলো আমি সেটা তোমাদের গ্রুপে আর একটা পিডিএফ করে পাঠিয়ে দেবো লিখে, তোমরা ওটা দেখে নিও। ঠিক আছে রাজদীপ বলো। স্যার যেটা বলছিলাম যে আপনি যেটা বললেন যে ক্রিমি লয়ার এন্ড নন ক্রিমি লয়ার, কিন্তু মানে স্যার একটা জিনিস এখানে আমি দেখছি যে যারা নন ক্রিমি লয়ার তারা কিন্তু স্যার মানে একটু সুযোগ সুবিধাগুলো বেশি পাচ্ছে, আর যারা ক্রিমি লয়ার তারা কিন্তু সুযোগ সুবিধা একটু কম পাচ্ছে স্যার। ক্রিমিলিয়ারকে তো সার্টিফিকেটই দেওয়া হয় না, সার্টিফিকেট হ্যাঁ দেওয়া হয় না যে না ক্রিমিলিয়ার সার্টিফিকেটই পাবে। স্যার, রাজ্যের ক্ষেত্রে স্যার পায়, স্টেটের ক্ষেত্রে স্যার ওই নন ক্রিমি লয়ারটা এলিজিবল হয়। হুম, না দু জায়গাতেই বোধহয় ক্রিমিলিয়ার হলে তুমি সার্টিফিকেটটাই তোমাকে দেওয়া হচ্ছে না। তুমি ক্রিমিলিয়ার চলো, সার্টিফিকেট কি হবে? তোমার ইনকাম তো অনেক বেড়ে গেছে, আর সার্টিফিকেটের দরকার নেই তোমার। স্বাভাবিক, ওই জন্যই করা হয়েছে, ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার তোমাকে সুযোগ দেবে না বলেই, সুবিধা দেবে না বলেই তো করা হয়েছে। হ্যাঁ বলো আর কি কি বলছো, হাত তুলেছো। স্যার বলছি যদি কেউ 8 লাখের বেশি ইনকাম হয়ে যায় এবং বাকি ক্রাইটেরিয়া গুলো তার ফেভারে থাকে তাহলে সে ক্রিমিলিয়ারে চলে যাচ্ছে, তাহলে কি সে ওবিসি থেকেই সরে যাচ্ছে নাকি সে ওবিসি থাকছে কিন্তু ক্রিমিলিয়ারে থাকছে? ওবিসি, কিন্তু এই যে ক্রিমি নন ক্রিমি, আচ্ছা মানে কোনো আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তুমি ক্লাসেই থাকলে কিন্তু ক্রিমি নন ক্রিমি তুমি সুযোগ পাবে না, রিজার্ভেশনের বেনিফিটটা তুমি পাবে না।
আচ্ছা আচ্ছা। অর্থাৎ তার মানে তুমি একটু বেটার পজিশনে আছো বাকিদের থেকে, তো তোমাকে সুযোগটা দেবে না। এমন নয় যে তুমি তোমার ওই ক্লাস থেকে কমপ্লিটলি বেরিয়ে গেছো, তুমি ওই ক্লাসেই হয়তো আছো বাট একটু বেটার পজিশনে আছো বাকিদের থেকে, সো তোমাকে ওই সুযোগটা দেবে না, রিজার্ভেশন বেনিফিটটা দেবে না। টেকনিক্যালি নিয়ম তো তাই বলছে। হুম, আর বলো মৌমা কি বলছো? স্যার আপনি একটা জায়গায় মেনশন করেছিলেন যে কারোর বাবা বা মা তারা দুজনেই যদি গ্রুপ এ বা গ্রুপ বি তে পড়ে তাহলে সে ওই বেনিফিটটা পাবে না, কিন্তু যদি এরকম একটা সিচুয়েশন হয় যেখানে বাবা মা কেউ একজন মানে গ্রুপ এ তে আর কেউ একজন গ্রুপ বি তে, তো তাহলে সেই অনুযায়ী তাকে কিভাবে জাজ করা হবে? না, তাহলে তো তার বাবার আগে তো সেই ইয়েটা লাগু হবে যে বাবা কি গ্রুপ এ তে যখন জয়েন করেছিল তখন কি তার ইনকাম এবং স্টেটাসটা কি ক্রিমিলিয়ারের ছিল নাকি নন ক্রিমিলিয়ারের? যদি ক্রিমিলিয়ারের থাকে তাহলে তো এমনিতেই পাবে না, নন ক্রিমিলিয়ারের বেনিফিট পাবে না, নাম্বার ওয়ান। আর মায়ের তো প্রসঙ্গ এখানে আসেই না, কারণ সে তো অলরেডি মানে ইন্ডিভিজুয়ালি সেটাকে ট্রিট করা হবে, দুটো তো আলাদা বিষয়, দুটো আলাদা, ঠিক আছে, দুটো আলাদা। কিন্তু বিটা হলে একটু বেটার পজিশনে আছে, বিটা ডি থেকে অনেক বেটার পজিশনে আছে, তো কাজেই দুটোই যদি বি হয়, কারণ বি থেকে তোমার এ তে যাওয়াটা খুব ইজি, কিন্তু ডি থেকে তুমি এ পর্যন্ত যেতে পারবে না। তুমি রিক্রুটমেন্ট হলো ডি তে, আর তুমি চলে গেলে তুমি এ তে প্রমোটেড হয়ে, এটা হয় না কখন, কিন্তু তুমি বি থেকে এ তে আসতে পারবে প্রমোটেড হয়ে। বুঝতে পেরেছো তো? সেই কারণে ওই প্রভিশন ছিল ওখানে রাখা। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। ওকে, নাজুন বলো। হ্যাঁ দাদা শোনাচ্ছে। হ্যাঁ, আমার একটা বিষয় জানার ছিল, বলতে আপনি যে ক্রাইটেরিয়া গুলো বললেন এই জাজমেন্টের, তবে আমরা কি এটা দেখতে পারি, যেমন ধরুন আমি তো ওবিসি এতে বিলং করি, কিন্তু আমি স্টেটের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা পাই কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে পাই না, তাহলে কি এই যে ক্যাটাগরিগুলো বললেন সেটা কি কেন্দ্রের ক্ষেত্রে আলাদা বা স্টেটের ক্ষেত্রে আলাদা? এখন রাজ্য সরকারগুলো তো, হ্যাঁ রাজ্য সরকারগুলো তো আলাদা করে একটা অ্যাডিশনাল লিস্ট বের করেছে যে কাদেরকে তারা ওবিসির আন্ডারে রাখবে আর কাদেরকে রাখবে না। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট এত বড় লিস্টকে তারা অ্যাকসেপ্ট করে না। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে আমরা 20টা কাস্টকে সেখানে আমরা হচ্ছে ওবিসির ক্লাসের মধ্যে নিয়ে আসবো। রাজ্য সরকার বলছে 20টা না 50টা। এখন তো সেটা কমপ্লিটলি এদের এখতিয়ার আছে, তাই এরা এদের মতো করে করেছে, কিন্তু এই রাজ্য সরকারের এটা এটা ইন জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে লাগু হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়গুলোর উপরে লাগু হবে, রাজ্য সরকারের গুলোর উপর সম্ভবত রাজ্য সরকারের উপর এটা লাগু হবে না। ঠিক আছে, এই জাজমেন্টটা সম্ভবত সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে কথা বলছে, রাজ্য সরকারগুলোর উপর কথা বলছে না। রাজ্য সরকার যে আরো 50টা গ্রুপকে সেখানে ঢুকিয়ে দিয়ে বলছে এরা ওবিসি, হয়তো ওদের উপর অ্যাপ্লাই হবে না, এটা নিয়ে একটু ধোঁয়াশা আছে, এটা আমি তোমাকে ক্লিয়ার করতে পারলাম না এখন। ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন স্যার, আপনি ঠিকই বলেছেন, হুম, ওইটাই হবে স্যার। আচ্ছা, তাহলে তাই। আর বলো কে কি বলছো, বলো, হাত তুলেছো, কে হাত তুলে রেখেছো একটু দেখতে পাচ্ছি দূর থেকে। বলো মুন্না কি বলছো, একটাই প্রশ্ন করবে, ধীরে ধীরে করবে, লাউডলি করবে না, যে বাকিরা যেভাবে ঠান্ডা ভাবে শান্ত ভাবে ধীরে কথা বলছে, কোনো স্পিডে নয়, কোনো তাড়াহুড়ো করে নয়, ধীরে সুস্থে বলবে। ওকে, থ্যাংক ইউ, আমি চেষ্টা করছি। যেটা বললেন না যে দেখা গেল মানে একটা পরিবারের মা এবং বাবা দুজনাই এ অথবা দুজনাই বি গ্রুপে চাকরি করলো, এবার তারা তাদের ছেলে মেয়েরা তাহলে এই ওবিসি মানে অ্যাডভান্টেজটা পাবে না, কিন্তু দেখা যাচ্ছে যে যদি কোনো বাচ্চার মা এবং বাবা দুজনাই সি গ্রুপের অথবা ডি গ্রুপে চাকরি করছে, তাহলে তারা তো হিসাব মতন অ্যাডভান্টেজটা পাবে ওবিসি। তারা পাবে। আর লাস্ট একটা কি কোশ্চেন করা যাবে, মানে এই ওবিসি থেকে মানে যাদের ধরুন ক্রিমি লেয়ার রয়েছে তারা কি ইডব্লিউএস করতে পারবে, এই একটাই কোশ্চেন লাস্ট। EWS is being provided by the central government. So if you fall into the category of OBC of state list, then definitely you are eligible for EWS. মানে
ইডাব্লিউএস টা দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ইকোনমিক্যালি উইকার সেকশনস কথাটা বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন তুমি ওবিসির এ আর বি তালিকা আছে, একটা তালিকাতে ধরো 20 জন আছে, 20টা গ্রুপ আছে, আর বাকি আর একটা তালিকাতে ধরে নাও ওই 20টা তো আছেই, তার সাথে আরো 30টা আছে। 20টা যেটা সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, আর বাকি 20 এই 20টার সাথে বাকি যে 30টা সেটা হতো রাজ্য সরকারের। তুমি যদি রাজ্য সরকারের যদি ওবিসি সার্টিফিকেট হোল্ড করছো, রাজ্য সরকারের, সেটা এখন এ হোক কিংবা বি, দ্যাট ডাজন্ট ম্যাটার, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কাস্ট গুলোকে সেন্ট্রাল গভর্নমেন্ট রেকগনাইজ করে না, সেই কাস্ট গুলোর মধ্যে তুমি পড়ো, এবং সেগুলো রাজ্য সরকারের আন্ডারে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নয়। কাজে তুমি ওবিসি সার্টিফিকেট হোল্ড করতেই পারো, কিন্তু সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, কাস্টের ক্যাটাগরিতে আসে না, তাহলে তুমি ইডাব্লিউএস টাও বের করতে পারো। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একসাথে দুটো বেনিফিট তুমি নিতে পারবে না। ইডাব্লিউএস সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, আর ওবিসি সেন্ট্রাল এবং স্টেট দুটোই দিচ্ছে। কাজেই তুমি ওবিসি এ হও কিংবা বি, রাজ্য সরকারের যদি সার্টিফিকেট হোল্ড করো, রাজ্য সরকারের যদি ক্যাটাগরিতে তুমি আছো, তাহলে তুমি কেন্দ্র সরকারের ক্যাটাগরির জন্য আর একটা আলাদা ইডাব্লিউএস সার্টিফিকেট বের করতেই পারো। এটা হচ্ছে নিয়ম। কিন্তু যদি তুমি অলরেডি কেন্দ্র সরকারের বেনিফিট পাচ্ছ, যে তুমি ওবিসি সার্টিফিকেট তোমার কাছে আছে, এবং যে কাস্টে তুমি সাবকাস্ট, যে তোমার যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টটা কেন্দ্র সরকার দেয় তোমাকে, কেন্দ্র সরকার তালিকার মধ্যে আছে, তো কেন্দ্র সরকারের তালিকার মধ্যে থাকলে তো অটোমেটিক্যালি তুমি রাজ্য সরকার, তো ওরা তোমাকে স্বীকৃতি দিচ্ছেই বাধ্যতামূলক ভাবে, কারণ কেন্দ্র সরকার লাগু করেছে। তাহলে অটোমেটিক যদি, যেহেতু তুমি প্রথম থেকেই যেহেতু কেন্দ্র সরকারের তালিকাতে আছো, নিয়ম অনুসারে সেটা স্বাভাবিক নিয়মে রাজ্য সরকারের ক্যাটাগরির মধ্যে চলে আসছে, তাই তুমি শুধু ওবিসি সার্টিফিকেট পাবে, ইডাব্লিউএস সার্টিফিকেট পাবে না। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন, পুরো ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আর কারো কিছু প্রশ্ন? বলো, কে কি জিজ্ঞেস করছো, টুংটাং করছো? স্যার, এখানে আমার কোশ্চেন হলো, এখানে তো আমাদের কোনো মানে কাস্টকে ক্লিয়ার করে বলেনি, যেটা 2011-তে যে রিপোর্ট বেরোচ্ছে। তো আমি যদি মানে কোনো উচ্চপদস্থ কাস্ট থেকে বিলং করি, অথচ আমার মা বাবা কেউ এই কোনো গ্রুপের মধ্যে মানে জব করে না, এ বলুন বি বলুন, তো তাহলে আমাদের ইনকাম যদি 8 লাখের নিচে হয়, আর আমি যদি হায়ার কাস্ট থেকে বিলং করে, তাহলে কি আমি ওবিসি অ্যাপ্লাই করতে পারবো? না, ওবিসি অ্যাপ্লাই করতে পারবে না, তুমি ইডাব্লিউএস করতে পারবে। ইডব্লিউএস। হ্যাঁ, তুমি অলরেডি সমাজে একটা উচ্চ মর্যাদা উপভোগ করছো, হিস্টোরিক্যালি তোমার বাবা মা করছে, এবং তার সুবাদে তুমিও করছো, সমাজ তোমাকে অন্য দৃষ্টিতেই দেখে, তোমার সমাজে মর্যাদা অনেক হাই, তোমার হয়তো নাম শুনলে, সারনেম শুনলে ওগুলো হয়তো বোঝা যেতে পারে, বা সমাজে থাকো সেই সমাজের মানুষ তো তোমাকে চিনবেই, জানবেই, তো কাজে তোমাকে অন্য দৃষ্টিতে দেখে। সেই কারণে হ্যাঁ, তোমার সাথে যে আচরণটা করবে সমাজের মানুষ, একজন এসসি এসটির সাথে সেই আচরণটা করবে না। তোমার সাথে যে ভাষাতে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করবে, এদের সাথে ওই ভাষাতে কথা বলতে পছন্দ করবে না। তোমার সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করবে, এদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ বোধ করবে না। ওরা ধরেই নেবে, এটা একটা হাইপোথেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, মানে আগে থেকেই এটা অ্যাজাম্পশন, যে ওদের সাথে এইসব আলোচনা করে লাভ নেই। এর ভেতরে আমাদের অটোমেটিক এগুলো ভাবনার মধ্যে তৈরি হয়েছে, এবং এগুলো শত শত বছর ধরে এগুলো এস্টাবলিশ হয়েছে, এগুলো বাইরে খালি চোখে দেখতে পাবে না, একটু ক্লোজলি অবজার্ভ করলেই তুমি দেখতে পাবে যে কিভাবে একটি ট্রাইবাল ছেলে আর একটি হচ্ছে জেনারেল ছেলে, সে হয়তো দুজনেই ভালো, একই ক্যাটাগরিতে আসে, মানে তাদের পড়াশোনাতে তারা দুজনেই হয়তো সমান, কিন্তু ধরেই নেবে যে ও ট্রাইবাল, মানে ও হয়তো ইংরেজি বোঝে না, হতেই পারে যে ইংলিশ মিডিয়ামে পড়েছে। সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটাই ওই রকম হয়ে রয়েছে। সাইকোলজিক্যাল বলতে যে কনস্ট্রাকশন মানুষের শুরু থেকেই ওই জিনিসটা চলে আসছে, অর্থাৎ এটা দীর্ঘদিন ধরে আমাদের এক প্রকার জিনের মধ্যে ঢুকে গেছে। তো এগুলোকেই বলছে ডিসক্রিমিনেশন। সমাজে এইভাবেই তোমাকে জাজ করতে হবে যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, এবং এইভাবেই জাজ হয় জেনারেলি, আমরা জানি। তো এখন তুমি যেহেতু এখন আপার কাস্টেই বিলং করো অলরেডি, তো স্বাভাবিক নিয়মে তুমি কিন্তু এই আর ইনকাম তোমার 8 লাখের উপরে, মানে 8 লাখের নিচে থাকলেও তুমি আর ওবিসি রিজার্ভেশন পাবে না, কারণ ওবিসি মানে ব্যাকওয়ার্ডের কথা বলা হচ্ছে, এবং সেখানে মেইন ক্রাইটেরিয়াটা ইনকাম নয়, মেইন ক্রাইটেরিয়াটা হচ্ছে স্টেটাস।
এটা ভুলে যেও না যে মেন ক্রাইটেরিয়াটা ইনকাম নয়, মেন ক্রাইটেরিয়াটা হচ্ছে স্টেটাস, সমাজে মর্যাদা। তো যেহেতু মর্যাদার দিক থেকে তুমি অলরেডি অ্যাডভান্স পজিশনে আছো, ইনকাম তোমার কম হতে পারে, তাই তুমি ওবিসি রিজার্ভেশন পাবে না, এসসি এসটির রিজার্ভেশন পাবে না, তুমি ইডাব্লিউএস টা পেতে পারো, যেটা সরকার 2017 সাল নাগাদ হয়তো বের করেছে, 17 সালে জাজমেন্টের মধ্য দিয়ে যেটা হয়তো নিয়ে আসবে, ঠিক আছে, যে ইডাব্লিউএস রিজার্ভেশনের মধ্য দিয়ে, তো সেইটা তুমি পেতে পারো। তো ওটা অ্যাপ্লাই করো, যদি তোমার এই ধরনের কোনো ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করছো তাহলে তুমি ইডাব্লিউএস বের করে নাও, ইডাব্লিউএস টা বের করে নিতে পারো। বোঝা হ্যাঁ গেছে? স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আর কারো কিছু কোনো প্রশ্ন এই বিষয়ে? তাহলে আমার যেটা কাজ থাকলো, আমি আরেকটুখানি দরকার হলে প্রাইমারি জাজমেন্টের কপিটাই দেখি, যে সোশ্যাল স্টেটাস বলতে তারা অ্যাডভান্স স্টেটাসে যারা আছে, কোন কোন জবগুলোর কথা বলেছে, কোন ক্যাটাগরির গুলোর কথা বলেছে, কোন গ্রুপগুলোর কথা বলেছে, আমি একটু দেখে নিই, দেখে নিয়ে তোমাদের ওটা পিডিএফ করে পাঠিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। হতেই পারে পরীক্ষা এটা আসবে, এবং তোমাদের অনেকের মধ্যে এটা নিয়ে একটা কনফিউশন আছে, এবং শুধু তোমাদের তোমাদের থাকাটা স্বাভাবিক, যখন সরাসরি সরকারের নিজের আছে, যারা বডি, যে বডিটা গোটা দেশ জুড়ে এই নিয়মটাকে লাগু করেছে, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, তাদের মধ্যেই যেহেতু এই কনফিউশনটা আছে, তাদের হাত ধরেই তাহলে তো গোটা দেশে ছড়িয়ে গেছে এই ভাবনাটা, কনফিউশনটা। তোমাদের মধ্যে কনফিউশন থাকা খুবই স্বাভাবিক, এই কারণে আমি একবার লিস্টটা দেখে আর একবার দিয়ে দেবো, তোমরা ভালো করে স্টাডি করো, করে নিজেরাও আর কি, যেহেতু তোমাদের নিজেদের সাথে এটা জড়িত, নিজেরা যদি ক্যাটাগরি থেকে আসছো তাহলে সার্টিফিকেট বানিয়ে কাজে আসবে। ঠিক আছে, আর কিছু বলার থাকলে বলো। আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই, ঠিক আছে, তাহলে আজ এতটুকুই থাক, চলো, দেখা হবে আবার আগামীকাল, ঠিক আছে। আমি দেখি এইরকম ভাবে ছুটছাট গুলো তোমাদের পড়িয়ে দিই, কনফিউশন গুলো ক্লিয়ার করে দিই, তারপরে আমি 1-2 দিন মধ্যেই হয়তো আইআর নিয়ে শুরু করব। আইআর এর পড়াশোনাটাও আমি করছি, টাইম লাগছে একটু, শক্ত একটা বিষয় আছে, কিছু কিছু বিষয় যেহেতু খুব আমাদের এটা পড়ানো হয় না বলে একটু টাইম লাগছে, এই কারণে মাঝে মাঝে এগুলো ছোটখাটো যেগুলো বাদ পড়ে গেছে বা আছে যেগুলো আপনি, সেগুলো ক্লিয়ার করে দিই, তোমাদের সুবিধা হবে তাতে, ঠিক আছে। ভালো করে দেখে নিও, এই ইন্দিরা সোয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া জাজমেন্ট পরীক্ষায় একাধিকবার জিজ্ঞেস করেছে, একাধিকবার জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এই জাজমেন্টটির নাম, এই যে আর্টিকেল 14, 15, 16 আর্টিকেল গুলোতে কোথায় কি বলা হয়েছে সেটা ভালো করে দেখে নিও, একাধিকবার জিজ্ঞেস করেছে। এই যে জাজমেন্ট 1992 তে ইন্দিরা সোয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, একাধিকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তারপরে ইনকামের কথাটা একাধিকবার জিজ্ঞেস করেছে, তো এগুলো ভালো করে দেখে নাও, এগুলো ভালো করে দেখে নাও, ঠিক আছে। এগুলো ভালো করে দেখে নাও, এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই, ঠিক আছে। চলো, গুড নাইট।
you.